গতকাল কি পড়ছিলাম? গতকালকে আমরা মামলা দায়ের করেছিলাম, তাই তো? গতকালকে আমরা দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছিলাম। আর আজকে মনে মনে করেন আপনার মোকদ্দমা দায়ের হয়ে গেল। মোকদ্দমা কিভাবে দায়ের হয়, দেওয়ানি মোকদ্দমা? আরজি দাখিলের মাধ্যমে। আরজি দাখিলের মাধ্যমে মামলা দায়ের হয়। মামলা দায়ের করে ফেললাম, এখন মামলা যে দায়ের হলো, এটা তো যার বিরুদ্ধে মামলা দায়ের হলো, মানে বিবাদী, তাদেরকে তো জানাতে হবে, তাই না? জি স্যার। বিবাদীদেরকে তো জানাতে হবে যে জি। হ্যাঁ, আপনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তখন সেই বিবাদীরা যেন হাজির হয়ে সে মামলাটাকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এই জন্য তাদেরকে জানানো হয়। এবং এই জানানো হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হলো সমন। সমন ইস্যুর মাধ্যমে। তো সমন কি? সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত এমন কোনো নথি বা এমন কোনো কাগজপত্র, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতে বিচারক বা আদালতের কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয়। তাহলে সমন কি? সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত এমন একটা নথি বা এমন একটা কাগজ, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতের বিচারক বা আদালতের কোনো কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয়। আপনি যদি একটা সমনের কপি দেখেন, ওখানে দেখলে বুঝতে পারবেন যে ওখানে একটা তারিখ উল্লেখ থাকে যে আগামী এত তারিখে আপনাকে অমুক আদালতে উপস্থিত হতে হবে এত সময়। এবং সমনের সাথে আর কি কি যায় বলেন তো দেখি, সমনের সাথে কি দেওয়া হয় বিবাদীকে? মামলার গতকালকে আর্জি কপি। হ্যাঁ, যে মামলা দায়েরের সময় কি কি দিতে হয় আরজির সাথে? মামলা দায়েরের সময় আরজির সাথে কি কি দিতে হয়? কোর্ট ফি দিতে হয় আর্জির স্যার। নকল স্যার, আর্জির নকল দিতে হয় এবং একটি সমন প্রাপ্ত একটা স্বীকৃতি দিতে হয়। আরজির কপি দিতে হয়, রাইট? আরজির কপি দিতে হয়, আরজির কপির সাথে সমন দিতে প্রাপ্তের হয়। একটা আরেকটা স্যার, যে বিবাদী সমন পাইছে তার একটা অন্যান্য একটা নামটা আসতেছে না। প্রাপ্ত স্বীকৃতি একটা কাগজ দিতে হয় স্যার। সমনের কপি যেটা দেওয়া হলো, এই সমনের কপি আহ এর সাথে আরজির কপি দেওয়া হয়। তাহলে বিবাদীকে আপনার সমনের কপির সাথে সাথে আরজির কপিও পাঠিয়ে দেওয়া হয়, যেন সে বুঝতে পারে যে ওর বিরুদ্ধে কি মামলা দায়ের হয়েছে, কোন ধারায় মামলা হয়েছে, কি নিয়ে বিরোধ। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমরা সমন পড়া শুরু করি আর কি। সালাম এই আলাইকুম সমন, স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমরা তো গতকালকে টপিক ছিল যে আমরা মামলা দায়ের বা আর্জি দায়ের, আমরা তো ওই হুম। টপিকের মধ্যে আছি এখনো মনে হয়। নো নো, আজকে গতকালকের কি নতুন? টপিক গতকালকে শেষ হয়ে গেছে। আজকের টপিক হচ্ছে সমন ইস্যু, পরের টপিক। আপনি শুরু থেকে ক্লাসে ছিলেন না? স্যার আমি গতকাল 10:30 পর্যন্ত ছিলাম, আর আজকে ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে গেছে, মানে বারবার নেটে ডিস্টার্ব করতেছিল। ক্লাস আচ্ছা শুরু হওয়ার পরে ঢুকছি স্যার। স্যার, আচ্ছা, এখানে আমি মাঝখানে একটা কথা বলে রাখি স্যার। এরকম হ্যাঁ অনেকেরই বলেন। সমস্যা হতে পারে স্যার। সেজন্য আমাদের ওই রেকর্ডেড ক্লাসটা একটু দেওয়ার ব্যবস্থা করলে ভালো হতো। অনেকের এই সমস্যাগুলো হচ্ছে মনে হয়, ক্লাস যেমন আমার দেওয়া মতো। আপনাদেরকে দেওয়া হবে, এটা এই রাজ ভাইকে বলা হয়েছে। আর এখন ক্লাস শুরুর আগে এই বিষয়ে কথা হয়েছে রাজ ভাইয়ের সাথে, আপনাদের এই গ্রুপেই কথা হয়েছে। তো উনি আজকের বা কালকের মধ্যে রেকর্ডের ক্লাসগুলো দিয়ে দিবেন আর কি, যেটা বললেন। অসুবিধা নাই, আপনার রেকর্ডেড ক্লাসটা খুব জরুরি আপনাদের জন্য। আর আমাদের যেহেতু এখন আমরা শিট তৈরি করতে পারছি না, আমি আমি পেয়ে আপনি তো আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, আমি শিট তৈরি করে আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, আপাতত আমি যেটা বলি, আপনারা বই খাতা সামনে রাখবেন, মনোযোগ সহকারে শুনবেন। প্রয়োজনীয় নোট নিয়ে নিবেন সাথে সাথে। হয়তো ডিটেল লেখা সম্ভব হয় না, সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ নোট রাখবেন। তো আমি বললাম যে আপনারা মামলা দায়ের করলেন, দায়ের করার পর মামলা যে দায়ের হয়েছে বিবাদীর বিরুদ্ধে, যার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তাকে তো জানাতে হবে। এই জানানোর পদ্ধতিটাই হলো সমন। সমন কি? সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো কাগজ বা নথি,
যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো নথি বা কাগজ, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতের বিচারক বা আদালতের কোনো কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয়। সমনের কপি মূলত জানানো যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এত তারিখে এত এমন সময় উপস্থিত হতে হবে। তো আমরা আজকে সমন সংশ্লিষ্ট বিষয়গুলো পড়বো। এটা আপনাদের দেওয়ানি কার্যবিধি আইনের ধারা 27, 29, 31, ধারা 27, 29 এবং 31, এই 3 ধারায় এই সমন বিষয়ে আলোচনা আছে খুবই সংক্ষেপে, খুবই সংক্ষেপে এটা আলোচনা পাবে, ডিটেইল কিছু নাই। কিন্তু এর পুরো ডিটেইল আলোচনা আছে আপনার আদেশ 5-এ, আদেশ 5 অর্ডার 5-এ এর ডিটেইল আলোচনা আছে যে সমন কিভাবে ইস্যু করতে হবে না করতে হবে, এরকম ডিটেইল আলোচনা আছে 5-এ, অর্ডার 5-এ। তো আমরা ধারা কি কি দেখলাম, কি কি ধারায় আলোচনা আছে সমন বিষয়ে? 27 থেকে 27, 29, 30। 30, হ্যাঁ, মানে বেজে উঠগুলো কয়েকটা, এই যে 27, 29, 31, এটা সমন বিষয়ে একটু আলোচনা আছে। মূল কথা বলা আছে বলে আপনার, আমি গতকালকেই বলেছি যে ধারাগুলোতে প্রিন্সিপাল বা নীতি মূলনীতি আলোচনা করা আছে, আর আদেশ বা বিধিগুলোতে তার ব্যাখ্যা আছে। যাই হোক, তো আমরা তাহলে পড়ার মধ্যে ঢুকি। আমরা গতকালকেই জেনেছি কি আদেশ 4 বিধি 1 অনুযায়ী, গতকালকে আমরা জেনেছি আদেশ 4 বিধি 1 অনুযায়ী এবং আদেশ 7 বিধি 9-এর 1-এর এ অনুযায়ী। গতকালকে আমরা জেনেছি কি আদেশ 4 বিধি 1 এবং আদেশ 7 বিধি 9-এর 1-এর এ অনুযায়ী যে বিবাদীর সংখ্যা অনুযায়ী আর্জির কপি, খসড়া সমনের কপি, বিবাদীর ঠিকানা সম্বলিত ডাকের খাম এবং রেজিস্টার্ড প্রাপ্তি স্বীকারপত্র, সমন জারির খরচ ইত্যাদি বাদীকে আর্জির সাথে সরবরাহ করতে হয়। এটা তো আমরা গতকালকে জেনেছি, তাই তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, গতকালকে এটা আমরা জানলাম। এখন এই বিষয়টাই আর কি, আদালতে দাখিল করলেন, দাখিল করার পর কি হবে এই যে সমন যখন দিল কোর্টের কাছে, এটা যখন এটা আপনাদের বলা আছে সিআরও, সিভিল রুলস অ্যান্ড অর্ডার, এটার 64 নম্বর রুলে, 64 নম্বর বিধিতে বলা আছে সিআরও, সিভিল রুলস অ্যান্ড অর্ডার, এটা 64 এখানে বলা আছে যখন, এটা কিন্তু সিপিসি তে বলা নাই, এটা সিআরও তে বলা আছে কি যে আদালত সমন ইস্যুর আদেশ দিলে, সমন আপনি দাখিল করলেন কোর্টে, আর্জির সাথে মামলা দায়ের হলো, মামলা দায়ের হলো, নাম্বার পড়লো, নাম্বার পড়ার পর কি হবে, তখন আদালত যদি সমন ইস্যুর আদেশ দেয়, তো সেরেস্তাদার কি করবে, সমনে এ মোকদ্দমার নাম্বার, বিবাদীদের আদালতে হাজির হওয়ার তারিখ এবং কোন সময় হাজির হতে হবে সেটা লিপিবদ্ধ করবে এবং তাতে আদালতে সিল দিয়ে স্বাক্ষর করবে। তাহলে এটা বলা আছে সিআরও, মানে সিভিল রুলস অ্যান্ড অর্ডারের রুল 64, 64 নম্বর রুলে বলা আছে কি যে সমন ইস্যুর আদেশ হলে কি করবে আদালতের সেরেস্তাদার, একটা সেরেস্তা কক্ষ থেকে, সেরেস্তাদার হলো আদালতের এক গুরুত্বপূর্ণ আর কি কর্মকর্তা বা স্টাফ। প্রত্যেকটা একটা সেরেস্তা কক্ষ থাকে, মানে যেখানে নথিগুলো পত্রগুলো সংরক্ষণ করা হয় প্রত্যেকটা আদালতের। তো ওই সেরেস্তাদারের কি করবে, সেই মোকদ্দমার নাম্বার এবং বিবাদীর আদালতে হাজির হওয়ার তারিখ সময় লিপিবদ্ধ করবে সেই সমনে এবং তাতে আদালতে সিল দিবে। সিল দেওয়ার পর এরপর আপনাদের আদেশ 5 বিধি 1 এবং 2-তে বলা আছে, আদেশ 5-এ চলে আসি। আদেশ 5 বিধি 1 এবং 2 এখানে বলা আছে যে মামলা দায়েরের জন্য এই মামলা দায়ের হওয়ার পর 5 কার্য দিবসের মধ্যে সেরেস্তাদার সমন ইস্যু করবেন। আপনি তো আদালতের সেরেস্তাদারকে আর্জির কপি, সমন টমন এগুলো দিয়ে আসলেন, সেরেস্তাদার কি করবে, মামলার নম্বর দিবে, সমনের প্রয়োজনীয় নোট দিবে, ওই যে সিল দিবে বললাম, বিবাদীর ঠিকানা ঠিকানা লিখবে, লেখার পরে কি করবে, সেটা পাওয়ার 5 কার্য দিবসের মধ্যে, 5 ওয়ার্কিং ডে, 5 কার্য দিবসের মধ্যে সে সমন ইস্যু করবে। প্রতিটি সমনের সাথে আর্জির কপিও দিতে হবে। আর এই 5 কার্য দিবসের মধ্যে যদি সে সমন ইস্যু করতে ব্যর্থ হয়,
তবে সেটা তার মিসকন্ডাক্ট বা অসদাচরণ হিসেবে গণ্য হবে যদি সেরেস্তাদার মামলা রুজু হওয়ার দায়ের হওয়ার 5 দিনের কার্য দিবসের মধ্যে যদি সমন ইস্যু না করে, তবে এটা তার অসৎ আচরণ হিসেবে গণ্য হবে। আচ্ছা, যদি মামলা দায়েরের সময় বিবাদী হাজির হয়ে যায়, তখন কি আর সমন ইস্যু করার প্রয়োজন আছে? বলেন দেখি। না নাই স্যার, স্যার। লাগবে না। হ্যাঁ, আমার তো সমন দেওয়ার উদ্দেশ্য হলো বিবাদীকে জানানো। এখন বিবাদী তো নিজে হাজির হয়ে গেছে, তখন তো আর সমন আমার ইস্যু করার কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজনে তখন ডাইরেক্ট পরবর্তী স্টেজে চলে যাবে আর কি, মানে জবাব দাখিলের জন্য। যাই হোক, সমন ইস্যু করার জন্য সেরেস্তাদার আদালতের ডাক বহির স্যার, মাধ্যমে সমন বা সমনের স্যার, সেট নেজারত বিভাগ বরাবর প্রেরণ করবে। কি বলেন? স্যার কাইন্ডলি একটু জানতে চাচ্ছিলাম যে বিবাদী মানে বা বাদী মামলা করার সময় বিবাদী প্রেজেন্ট থাকে এমন একটা মামলার নমুনা বা উদাহরণস্বরূপ একটু জানলে ভালো হতো। মানে কি উদাহরণ? স্যার, যিনি মামলা করেন হ্যাঁ, বাদী, তখন মামলা করার সময় বিবাদী প্রেজেন্ট থাকে এরকম মামলার ধরন বা ওই যে বলেন যে উপস্থিত থাকলে আর কি, বললেন যে তাই ধরন বলতে কি, এখন যে কোনো কোন মামলাতে ধরনের তো, মামলায়? না না, যে কোনো মামলাতেই তো বিবাদী উপস্থিত থাকতে পারে। এটা মামলার ধরনের উপর নির্ভর করে না। যদি মামলার হওয়ার সময় যদি বিবাদী সমন ইস্যুর সময় বা তার আগে বিবাদী হাজির হয়ে যায়, তো যে কোনো মামলায় হতে পারে। সেটা বাটোয়ারা মামলা হোক, সত্য প্রচারের মামলা হোক, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা হোক, দলিল বাতিল, দলিল সংশোধন, যেটাই মামলা হোক, এটা কোনো মামলার ধরনের উপর নির্ভর করে না আর কি। আচ্ছা, ধন্যবাদ। হুম, হ্যাঁ আসেন, জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু 30 সেকেন্ড আপনার একটু অপেক্ষা করেন। সালাম আলাইকুম। হ্যালো, কোনো কথা শুনতে পাচ্ছে না মনে হয়। অন্যরা কি কেউ শুনতে পাচ্ছেন? স্যারকে শুনতে পাচ্ছি না। স্যার ব্রেক স্যার নিলেন সময় নিতে 30 সেকেন্ডের জন্য। ও আচ্ছা, স্যার 30 সেকেন্ড পরে কথা বলবো বললো না স্যার, 30 সেকেন্ড ওয়েট করা। আচ্ছা, এই শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আমি একটু ব্যস্ত আর কি, একটু ছিলাম, ব্যস্ত হয়ে গেছিলাম আজকে। যাই হোক, তো যেটা আমরা আলোচনা করতেছিলাম যে সমন আপনারা যদি এই কি বলা যায়, সমন জারির পদ্ধতি দুইটা। মানে আপনারা যদি বিধি 10 দেখেন, বিধি 10 5 আদেশের, আমাদের আলোচনা আজকে মূলত 5 আদেশে সীমাবদ্ধ থাকবে। 5 আদেশ, এটাতে মূলত সমন নিয়ে আলোচনা করা আছে। তো এই 5 আদেশে যদি খেয়াল করেন, এটা বিধি 10 অনুযায়ী যে সমন দুইভাবে জারি হয়, একটা হচ্ছে পৌঁছে দিয়ে, একটা হচ্ছে লটকায় জারি। লটকায় দিয়ে জারি করতে হবে। পৌঁছে দিয়ে যে বিবাদী তার হাতে দিয়ে, বা বিবাদী যদি না থাকে তাহলে তার বাড়িতে, ওটা লটকাই দিয়ে, ওটা আলোচনা করবো পরে।
তাহলে দেখলাম দুইটা পোঁচাই দিয়ে লটকাই দিয়ে আর কি, যেটা সমনের কপি পোঁচাই দিয়ে লটকাই দিয়ে আর কি জারি করতে হয়। আর বিধি 11-তে বলছে যে যদি কোনো মামলায় একাধিক বিবাদী থাকে তাহলে প্রত্যেক বিবাদীর উপরে কিন্তু ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে। দেখা গেল একটা ঘরে সবার বিরুদ্ধে মামলা হয়েছে, মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, সন্তান, একটা বাড়িতেই 10 জন থাকে। তো এটাই না যে হ্যাঁ একজনের নামে সমন দিয়ে দিলাম, ওটা হবে না, প্রত্যেক জনের বিরুদ্ধে আর কি পৃথক পৃথক ভাবে সমন জারি করতে হবে। প্রত্যেক জনের নামে আলাদা ভাবে করতে হবে। অনেক সময় করে কি যে একটা সমনে কয়েকজনের নাম লিখে দেয়, এটা ঠিক না, আইনের ব্যত্যয় ঘটে এখানে। প্রত্যেকখানে আইন, এটা 11 নম্বর বিধি বলছে আপনাদের 5 আদেশের, যে প্রত্যেক জনের উপরেই আমাদেরকে পৃথক ভাবে প্রত্যেকের উপরে সমন জারি করতে হবে। আচ্ছা, এখন সমন তো জারি করবেটা কে? সমন তো দিল, দেওয়ার পরে আপনার প্রত্যেক আদালতে একটা নেজারত বিভাগ থাকে, তো আপনারা জেনেছেন নেজারত বিভাগ থাকে প্রত্যেক আদালতে। তো এই নেজারত বিভাগের মাধ্যমে আসলে সমন জারি করা হয়। নেজারত বিভাগে কিছু যারা থাকে, নাজিরের নেতৃত্বে নেজারত বিভাগের যিনি দায়িত্বে থাকেন একজন স্টাফ, একজন উচ্চপদস্থ মানে ওই কোর্টের কর্মকর্তা, যাকে নাজির বলে। এই নাজির এর হেড থাকে নেজারত বিভাগের। এই নাজিরের অধীনে বেশ কিছু জারিকারক, প্রসেস সার্ভার থাকে। তো যখন আপনি কোনো কোর্টে প্রসেস মানে সমন দাখিল করবেন ইস্যুর জন্য, তখন ওই সংশ্লিষ্ট আদালত নেজারত বিভাগে পাঠিয়ে দেয়। তখন নেজারত বিভাগে কর্মরত যারা জারিকারক আছে, ও তারা কি করে সেই সমনটা নাজির কি করে এখানে নেজারত বিভাগে তো অনেকজন জারিকারক থাকে, তখন নাজির কি করে সংশ্লিষ্ট যে কোনো একজন জারিকারককে দায়িত্ব দেয় এই সমনটা জারি করার জন্য। তাহলে নেজারত বিভাগের মাধ্যমে সমন জারি করা হয়। সমন সরাসরি বিবাদীর উপর জারি করার বিধান আছে, সরাসরি বিবাদীর উপরে। বিবাদীকে উপস্থিত না পাওয়া গেলে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির উপর সমন জারি করা যাবে। দেখা গেল সেই বিবাদী নাই, কিন্তু তার পক্ষে গ্রহণ করা, রিসিভ করার মতো মানুষজন আছে, তো তার উপরেও করা যাবে, অর্থাৎ স্বয়ং বিবাদীর উপরেও করা যাবে। তার প্রতিনিধি যদি কেউ থাকে ক্ষমতাপ্রাপ্ত, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তার অনুপস্থিতিতে সে তার কাজগুলো সম্পাদন করবে, সেও সেটা গ্রহণ করতে পারে। আমি এখন আলোচনা করছি বিধি 12, 13, 14, 15, এগুলোর সামারি আলোচনা করছি। 5 আদেশের বিধি 12, 13, 14, 15 এগুলোর সামারি আলোচনা করছি। তাহলে নেজারত বিভাগের মাধ্যমে সমন জারি হয়, সরাসরি বিবাদীর উপরে জারি করতে হবে। বিবাদীকে উপস্থিত না পেলে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সমন জারি করতে হবে। আর বিবাদীর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি না পাওয়া গেলে বিবাদীর সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপরে সমন জারি করা যাবে। একটা ছিল যে বিবাদীর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে তার প্রতিনিধি হিসেবে কাজ করার, সে যদি না থাকে, কিন্তু তখন কি করতে হবে, বিবাদীর সম্পত্তি যেটা আছে, বাড়ি ঘর বা যেটা, ওটার দায়িত্বে যে আছে, দেখভালের দায়িত্বে যে আছে, তার উপরে সমন জারি করা যাবে। দেখা যাবে যে অনেক বাড়ি থাকে, সে চলে গেল বিদেশে থাকে, তার উপরে সমন জারির জন্য কি করতে হবে, তার ওই দায়িত্ব, ওর বাড়িতেও দেখভালের দায়িত্বে কেউ আছে, ওর উপরে সমন জারি করে দিতে হবে। তারপর বলতিছে কি, যে যদি সমন জারি করার সময় বিবাদীকে না পাওয়া যায়, সমন সমন জারি করার সময় যদি বিবাদীকে না পাওয়া যায় এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে কেবল বিবাদীর পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের উপরে সমন জারি করা যাবে। তাহলে এখানে কিন্তু কয়েকটা বিষয়, এক হলো সরাসরি বিবাদীর উপরে করতে হবে, যার বিরুদ্ধে মামলা হয়েছে তার বিরুদ্ধে তাকে দিতে হবে সমনের কপি। সে যদি না থাকে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, বা সেও যদি না থাকে তার সম্পত্তি দেখভালের দায়িত্বে যদি যে থাকে তার উপরে, বা তার বাড়িতে গেলাম তাকে পাইনি, তখন তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য উপরে সমন জারি করা যাবে। এইভাবে যদি সমন জারি করা হয় তাকে বলা হয় রীতিমতো জারি, রীতিমতো জারি বলে আর কি। এরপরে বিধি 17 বলেছে, ওই 5 আদেশেরই বিধি 17 বলেছে কি, যে বিবাদী অনেক সময় বিবাদীর সমন নিতে অস্বীকার করবে, সমন নিতে চাইবে না, বা দেখা গেল বিবাদীর কোনো প্রতিনিধি নাই, বা তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য পাওয়া যাচ্ছে না,
বা দেখা যাচ্ছে যে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বিবাদীর ফিরে আসার সম্ভাবনা নাই, তখন কি করতে হবে? বিবাদীর বাড়ির যে মেইন গেট বা সদর দরজা বা সহজে দেখা যায় এমন জায়গাতে সমনের অনুলিপি যে কপি সেটা জারি করে, সেটা টাঙাই দিয়ে আর কি, টাঙিয়ে দিয়ে সমন জারি করতে হবে। এটা বিধি 17-তে বলা আছে। এই ধরনের জারিকে বলা হয় লটকিয়ে জারি। তাহলে কি বললাম? বিধি 17-র কথা অনুযায়ী যে বিবাদী যদি সমন নিতে অস্বীকার করে, বা যদি তার কোনো প্রতিনিধি না পাওয়া যায়, বা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে না পাওয়া যায়, বা দেখা যায় যে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বিবাদীর ফিরে আসার সম্ভাবনা নাই, তখন ওই বিবাদীর বাড়ির মেইন গেটে বা মূল মেইন সদর দরজায় বা সহজে দেখা যায় এমন স্থানে ওই সমনের অনুলিপিকে টাঙিয়ে সমন জারি করতে হবে। আর এরূপ জারি করাকে বলে লটকিয়ে জারি। সমন লটকিয়ে জারি বলা হয় এটাকে আদালতের ভাষায়। এরপর বিধি 19-এ আমরা আবার যদি খেয়াল করি, ওই পাঁচ আদেশের বিধি 19-এর বি, তারা খেয়াল করবেন 19 আছে, 19-এর পর 19-এর এ আছে, 19-এর বি আছে। তো আমি 19-এর বি তে খেয়াল করেন, 19-এর বি ওখানে বলছে, বা 19-এর খ এখানে কি বলেছে যে উপরলিখিত পদ্ধতিতে সমন জারি করার পাশাপাশি, এই যে লটকে জারি করলো, এটার পাশাপাশি রেজিস্ট্রি ডাকযোগে সমন ইস্যু করতে হবে। আচ্ছা, একটা হয় পদাতিক সমন আর একটা হয় ডাক সমন। তো পদাতিক সমনের বিষয় একটু আলোচনা করলাম, এখন ডাক সমন, ডাকের মাধ্যমে কিন্তু সমন জারি করতে হবে। তো ওটাই বলছে 19-এর বিতে কি যে আহ, এই পদ্ধতিতে জারি করার পাশাপাশি রেজিস্ট্রি ডাকযোগেও সমন ইস্যু করতে হবে। এক্ষেত্রে প্রাপ্তি স্বীকারপত্র, অর্থাৎ যার উপরে সমন জারি করা হয়েছে সেখানে সই করে দিবে, এটা হলো প্রাপ্তি স্বীকারপত্র। একে বলে আদালতের ভাষায় বলে এডি। এডি, অ্যাকনলেজমেন্ট ডিউ। প্রাপকের নাম ঠিকানা সঠিকভাবে উল্লেখ করে বিবাদীর ঠিকানায় পাঠাতে হবে। তাহলে ডাক সমনের মাধ্যমে করতে হলে প্রাপ্তি স্বীকারপত্র, প্রাপকের নাম ঠিকানা সঠিকভাবে উল্লেখ করে বিবাদীর ঠিকানায় পাঠাতে হবে। এরপর ওখানেই বলা আছে 19-এর বি 2 তে যে বিবাদীর নাম ঠিকানা সঠিকভাবে উল্লেখ করে ডাকযোগে সমন প্রেরণের পর প্রাপ্তি স্বীকারপত্র ফেরত না এলে এমন সমন ইস্যুর 30 দিন অতিবাহিত হলে এই ডাক সমনটা জারি হয়েছে মর্মে গণ্য হবে। তাহলে কি বলতেছে 19-এর বি 2 তে? পাশাপাশি এটা আপনার একটা আইন আছে, জেনারেল ক্লজেস অ্যাক্ট নামে একটা আইন আছে 1897 সালের, সেখানকার 27 ধারাতেও এই বিষয়টা বলা আছে। পাশাপাশি আপনাদের সাক্ষ্য আইনের এফ যে কি, কারণ ডাক ডাক যদি ফেরত না আসে, আপনি তো অনন্তকাল সেটা বসে থাকা যাবে না। এটাই বলছে যে আমি যদি বিবাদীর নাম ঠিকানা সঠিকভাবে উল্লেখ করে ডাকযোগে সমন প্রেরণের পর প্রাপ্তি স্বীকারপত্র, যেটা ওই যে সমনের কপির সাথে পাঠানো হয়েছে, প্রাপ্তি স্বীকারপত্র অর্থাৎ যেটা বিবাদী গ্রহণ করে সেটা স্বাক্ষর করে দিবে সে স্বীকারপত্র, সেটা যদি ফেরত না আসে এবং এই সমন ইস্যুর যদি 30 দিন হয়ে যায়, তাহলে ধরে নেওয়া হবে যে এই ডাক সমনটা জারি হয়ে গেছে, সঠিকভাবে জারি হয়ে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এই বিষয়টা আলোচনা আছে, এটা তো বললাম 19-এর বি 2 তে এই 5 আদেশের। পাশাপাশি জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 সালের আইনের 27 নম্বর ধারায় এবং সাক্ষ্য আইনের 114 এফ এ ধারায় এই বিষয়টা আলোচনা করা আছে। আচ্ছা, এরপর এটার অতিরিক্ত আমরা অনেক সময় কি হয় যে অস্বীকার করে গ্রহণ করতে। তো এটা বলছে যে বিবাদীর নাম ঠিকানা সঠিকভাবে লেখা থাকলে বিবাদী ডাক গ্রহণে অস্বীকার করে। আগেটা দেখলাম যে পদাতিক সমন, অর্থাৎ যেটা হাতে হাতে দিতে হয়, সে সমনটা গ্রহণ করতে অস্বীকার করলে কি করতে হবে ওই পদ্ধতি জানলাম আমরা। এখন ডাক সমনও যদি সে নিতে অস্বীকার করে এবং অস্বীকৃতির বিষয়টি ডাক খামের উপর নোট দেওয়া থাকলে, অনেক সময় ডাক খামের উপর নোট দিয়ে দেয় যে গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। যখন যে পিয়ন থাকে, ডাক পিয়ন থাকে, সে যে নোট দিয়ে দেয় কি সে প্রাপ্তি স্বীকার পত্রের উপরে সে সমনটা গ্রহণ করতে অস্বীকার করেছে। তো এখানে বলছে যদি এরকমও ফেরত আসে, যদি প্রথমটা ছিল যে ফেরত আসতেছে না, 30 দিন হয়ে গেছে, তখন ওটা ধরে নেওয়া হবে যে সেটা জারি হয়ে গেছে। কিন্তু এখন হলো কি,
যে ফেরত আসছে, কিন্তু উল্লেখ আছে কি যে সে সমন গ্রহণ করতে অস্বীকার করেছে। তখন কোর্ট দেখবে যে সঠিক নামে ঠিকানায় সমন জারি হয়েছে কিনা, এবং এই কি বলা যায় যে এই যে নোট যেটা দেওয়া আছে যে হ্যাঁ গ্রহণ করতে অস্বীকার করেছে সেটা আছে কিনা, যদি দেখে তাহলে সেটাও ধরে নেওয়া হবে যে সমন জারি হয়ে গেছে। এই বিষয়টা বিধানও সেই আগের রেফারেন্সে আর কি উল্লেখ আছে, অর্থাৎ জেনারেল ক্লজেস অ্যাক্ট এর 27 নম্বর ধারা সাক্ষ্য আইনের 114 এর পাশাপাশি একটা মামলা রেফারেন্সে 52 DLR এর একটা মামলায় এই বিষয়টা উল্লেখ আছে আর কি। আচ্ছা, এরপর আমরা 5 আদেশেরই 9 নম্বর বিধিতে যাব। ওখানে বলা আছে কি যে ফ্যাক্স বার্তা, ফ্যাক্স ইমেইল বা বিবাদীর এলাকায় পত্রিকায় বিজ্ঞপ্তি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও সমন জারি করার বিধান আছে। এগুলো 2012 সালে সংশোধনীর মাধ্যমে আসছে। সেটা কি যে ফ্যাক্সের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে বা বিবাদীর এলাকায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন জারি করার বিধান আছে। রিসেন্টলি একটা সংশোধনী আসছে, ওখানে কিছু বিষয় অ্যাড করা হয়েছে সমন জারির বিষয়ে, যে এই আপনার নয়ের এই 9 বিধিরই উপবিধি 3-এ অ্যাড করা হয়েছে। আমি আপনাদের স্ক্রিন শেয়ার করছি, খেয়াল করেন যে এই নতুন একটা সংশোধনী আসছে আর কি। এই নতুন সংশোধনী তে কিছু বিষয় অ্যাড হয়েছে যেটা সময় উপযোগী, যে প্রয়োজন ছিল অ্যাড করা। তো সে বিষয়টা অ্যাড করা হয়েছে এই 9 বিধিরই উপবিধি 3-এর সাথে। ওই দেখেন, আপনাদের স্ক্রিন শেয়ার করলাম, কি বলছে ওখানে দেখেন, যে বাদীর আবেদনে আদালত বিবাদীর প্রতি ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে সমন পাঠানোর জন্য নির্দেশ দিতে পারতো, তবে এখন শুধু ফ্যাক্স ইমেল নয়, বরং SMS, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে সমন পাঠানো যাবে। তবে এখন উক্তভাবে সমন প্রেরণের প্রমাণ রেকর্ডে রাখতে হবে। বুঝা গেল? আগে তো শুধু এই যে ছিল যে ফ্যাক্সের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কিন্তু এখন অ্যাড করা হয়েছে কি SMS এর মাধ্যমে, ভয়েস কল বা ইনস্ট্যান্ট মেসেজিং, যেমন যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে আর কি সমন পাঠানো যাবে। তবে এখন উক্তভাবে সমন প্রেরণের প্রমাণ প্রুফ অফ সার্ভিস রেকর্ডে রাখতে হবে, যে হ্যাঁ এটা রেকর্ড করে রাখতে হবে। পদাতিক সমনের অতিরিক্ত হিসেবে বাদীর আবেদনের প্রেক্ষিতে হবে সমন দেওয়া যাবে। এই যে বললাম পদাতিক সমন মানে কি, যেটা স্বয়ং জারিকারক বা প্রসেস সার্ভার যে নেজারত বিভাগের থাকে, সে যে স্বয়ং পায়ে মানে স্বয়ং হেঁটে দিয়ে যায়, মানে স্বয়ং যে হাতে দিয়ে যায় সেটা। আর এটা হলো ডাকের মাধ্যমে আর কি, যেটা আলোচনা এখন ডাকের মাধ্যমে করছি। এটা বলছে যে এর অতিরিক্ত হিসেবে, বিকল্প হিসেবে না, যে হ্যাঁ ওটা না করে আমি এভাবে দিব না, এটা বিকল্প না, এটা অতিরিক্ত হিসেবে আর কি এভাবে করতে হবে। তবে এখানে বলছে যে উভয় প্রকারের পাঠানো সমনের মধ্যে, এটা পরে আলোচনা করব, এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যাই হোক, তাহলে নয়ের এখানে উপবিধি বিধি 9-এর উপবিধি 3-এ এটা অ্যাড করা হয়েছে। এখন এখানে আরো কিছু বিষয় আছে আলোচনা করা আছে আপনার ওই বিধি 24, 25, 27, 28 এর মধ্যে। বিধি 24, 25, 27, 28 এর সামারি বলতেছি। আর দেখেন, আমি কিন্তু উল্লেখ করে দিচ্ছি মূল কথাগুলো, আপনাদেরকে নির্যাস আলোচনা করে দিচ্ছি। এগুলো কিন্তু আপনারা পরে ডিটেইল পড়ে নেবেন। আমি শুধু মূল কথাটা বলে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আর কি। পরে যদি সাথে সাথে আপনারা পড়ালেখা করেন তাহলে কিন্তু আপনাদের এটা বেশ কাজে লাগবে। আচ্ছা, তো এখন আমি উপবিধি বিধি 5 আদেশের বিধি 24, 25, 27, 28 এগুলো সামারি বলতেছি। এখানে এটা তো গেল এভাবে। অনেক সময় কি হয়, সরকারি কর্মকর্তার উপরে সমন জারি করতে হয়, তার বিরুদ্ধে তো মামলা হতে পারে। তো সরকারি কর্মকর্তা বা রেলওয়ে কর্মকর্তা কর্মচারীর উপর তাদের যদি সমন জারি করতে হলে তাদের অফিস প্রধানের মাধ্যমে জারি করতে হবে, তাদের অফিস প্রধান। যেমন কোনো যদি কোর্টের বিচারকের উপরে সমন জারি করতে হয়, তাহলে কোর্টের অফিস প্রধান হচ্ছে জেলা ও দায়রা জজ। তাহলে জেলা ও দায়রা জজের উপরে কি হবে, মাধ্যমে তার উপরে সমন জারি করতে হবে, তার মাধ্যমে সমন জারি করতে হবে, সরাসরি না। আচ্ছা, তারপরে কি জেলখানায় বন্দি ব্যক্তির উপরে জেল সুপারের মাধ্যমে, যদি কোনো জেলে বন্দি আছে এমন মানুষের উপরে যদি সমন জারি করার প্রয়োজন পড়ে, তখন কি করতে হবে, জেল সুপারের মাধ্যমে করতে হবে। অথবা রেজিস্ট্রি ডাকযোগে সমন জারি করার বিধান রয়েছে।
বিদেশে বসবাসকারী ব্যক্তির উপরে ফ্যাক্স বার্তা, ইমেল বা রেজিস্ট্রি ডাকযোগে সমন জারি করা যায়, বিদেশে যারা থাকে আর কি। তারপরে সশস্ত্র বাহিনী সদস্য যারা ডিফেন্সে চাকরি করে, এই সশস্ত্র বাহিনী সদস্যদের ক্ষেত্রে যার যে কমান্ডিং অফিসারের অধীনে থাকে তার মাধ্যমে তার উপরে সমন জারি করতে হবে। তারপরে কোনো কর্পোরেশনের মাধ্যমে জারি করতে হলে সেই কর্পোরেশনের সচিব, ডিরেক্টর বা প্রধান কর্মকর্তার উপরে সমন জারি করতে হবে। এক্ষেত্রে ডাকযোগে বা ইমেইলে বা ফ্যাক্সেও সমন জারি করার সুযোগ রয়েছে, বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, যেটা রিসেন্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটার মাধ্যমে করা যায়। আচ্ছা, তাহলে এটা ছিল মোটামুটি 24, 25, 27 এবং 28-এর একটা সামারি। এরপর গুরুত্বপূর্ণ একটা বিধি পড়ব, 20 নম্বর বিধি। এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে এটা পরীক্ষায়। অর্থাৎ বিকল্প পদ্ধতিতে সমন জারি, বিকল্প পদ্ধতি বা সাবস্টিটিউটেড সার্ভিস, বিকল্প পদ্ধতিতে সমন জারি। এটা কি দেখেন, এই যে কয়েকটা পদ্ধতি উপরে বর্ণনা করা হয়েছে, এটা এটা এই পদ্ধতিগুলো প্রতিপালনের পরও যদি করা না যায়, তবে আদালত উপযুক্ত মনে করলে বিকল্প পদ্ধতিতে, এই পদ্ধতিতে আর কি, বিধি 20-এ যেটা বলা আছে এই পদ্ধতিতে যদি কোর্টের কাছে, যদি কোর্ট সন্তুষ্ট হয় বা কোর্ট যদি মনে করে যে এই পদ্ধতিতে সমন জারি করতে হবে, তাহলে এই পদ্ধতিতে সমন জারি করার আদেশ দিতে পারে। এই পদ্ধতিটা কি? এই পদ্ধতি হচ্ছে কি, আদালত প্রাঙ্গণে দৃষ্টিগোচর হয় এমন জায়গা এবং বিবাদীর সর্বশেষ বাসস্থান বা কর্মক্ষেত্রে দৃষ্টিগোচর হয় এমন জায়গাতে সমনের অনুলিপি টাঙিয়ে বিকল্প পদ্ধতিতে জারি করার বিধান রয়েছে। অর্থাৎ উপরে উপরে যেটা বললাম, সেছাড়াও কোর্ট কাছে যদি মনে করে যে আমি অতিরিক্ত আর একটা পদ্ধতি গ্রহণ করব, তখন আদালত কি করবে, আদালত প্রাঙ্গণে দৃষ্টিগোচর হয় এমন জায়গায়, অথবা বিবাদী সর্বশেষ যেখানে বসবাস করেছে, বা বিবাদী যেখানে সর্বশেষ তার কর্মক্ষেত্র ছিল, কাজ করত, সে সেখানকার কোনো সুস্পষ্ট, সহজে দেখা যায়, দৃষ্টিগোচর হয় এমন জায়গায় সমনের কপি টাঙিয়ে এই বিকল্প পদ্ধতিতে সমন জারি করা যায়। আচ্ছা, তাছাড়া এখানে আরো কিছু বলা হয়েছে কি, বিবাদী সর্বশেষ যে এলাকায় বসবাস করতেন বা যে এলাকায় বিবাদী সর্বশেষ কর্মস্থল ছিল মর্মে জানা যায়, সে এলাকায় প্রচারিত দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বা আদালত যে সকল পন্থা উপযুক্ত মনে করেন সে সকল পন্থায় সমন জারি করা যেতে পারে। আর এভাবেও যদি সমন জারি করা হয় তবে সেটা বিবাদীর উপরে সরাসরি সমন জারি হয়েছে মর্মে গণ্য হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন। আমি এটা আরেকবার বলে দিই যে এই উপরে যে কয়েকটা পদ্ধতি বর্ণনা করলাম, এটার মাধ্যমে কোর্ট যদি উপযুক্ত মনে করে, তাহলে এই বিকল্প পদ্ধতিতে অর্থাৎ বিধিতে যেটা বলা আছে এই পদ্ধতিতে সমন জারি করে আদেশ দিতে পারেন। এই বিধিটা কি? বিধি হচ্ছে যে আদালত প্রাঙ্গণে সহজে দেখা যায় এমন জায়গায় সমন অনুলিপি টাঙিয়ে সমন জারি করা যাবে, এবং বিবাদী সর্বশেষ যেখানে বসবাস করত বা বিবাদী সর্বশেষ যেটা কর্মস্থল ছিল সেখানে, সহজে দৃষ্টিগোচর হয়, সহজে দেখা যায় এমন একটা সুস্পষ্ট জায়গায় সমনের অনুলিপি টাঙিয়ে সেটা জারি করা যাবে। তাছাড়া বিবাদী যে এলাকায় সর্বশেষ বাস করেছে বা কর্মস্থল ছিল যেটা মর্মে জানা যায়, সেখানকার প্রচারিত দৈনিক পত্রিকায়ও স্থানীয়, তাহলে সে এলাকায় লোকাল একটা পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে বা আদালত যে সকল পন্থা উপযুক্ত মনে করে সে পদ্ধতিতেও আর কি কি করতে পারে, এই সমন জারি করার আদেশ দিতে পারে। আর এভাবে যদি সমন জারি হয় তবে সেটা সঠিকভাবে যথাযথভাবে সমন জারি হয়েছে মর্মে কোর্ট গণ্য করবে। আচ্ছা, এটা এইভাবে গেল। এরপরে আমরা দেখব এই একটু ভিন্ন অন্য একটা আদেশে যাই, আদেশ 27-এ আমরা যদি খেয়াল করি, আদেশ 27 বিধি 4। আদেশ 27 বিধি 4। এখন মনে করেন বিবাদী হচ্ছে সরকার, সেক্ষেত্রে কি করতে হবে? এখানে বলা হয়েছে এই আদেশ 27 বিধি 4-এ, আদেশ 27 বিধি 4, আমি বারবার বলতেছি, এতক্ষণ আমরা আদেশ 5-এ ছিলাম, এখন আদেশ 27 বিধি 4, একটা বিধি, একটা ওখানে একটা বিধান আছে বলে ওটা নিয়ে আসতেছি আমি। ওখানে বলা আছে যে বিবাদী যদি সরকার হয় এবং তার উপরে সমন জারির ক্ষেত্রে কি করতে হবে, সরকারি যে উকিল থাকে যাকে আমরা কোর্টে জিপি বলি, জিপি বা এডিশনাল জিপি বা এজিপি,
তো বলা হয়েছে যে বিবাদী যদি সরকার হয় তাহলে সরকারের উপরে সমন জারির ক্ষেত্রে সরকারি কৌঁসুলি সরকারের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বা এজেন্ট হিসেবে গণ্য হয়। যদি সরকারের উপরে জারি করতে চায় তাহলে সরকারি যে জিপি আছে বা সরকারি কৌশলী আছে, যে আইনজীবী আছে, তার উপরে, কারণ সরকারের এজেন্ট হিসেবে গণ্য হয়, তখন তার উপরে সমন জারি বিবাদী সরকার, তখন সরকারের উপরে সমন জারি হিসেবে গণ্য হবে। তো সরকার যদি বিবাদী হয় তো সেক্ষেত্রে কি করতে হবে, যে জিপি আছে তার উপরে যদি সমন জারি করে, দেখবেন প্রত্যেকটা দেওয়ানি আদালতে একজন সরকারি উকিল থাকে, এদেরকে জিপি বলে, গভর্নমেন্ট প্লিডার। তাহলে সরকারি বিবাদী হলে এই জিপির উপরে যদি সমন জারি করা হয় তাহলে ধরে নেওয়া হবে সরকারের উপরে সমন জারি করা হয়েছে। এটা আদেশ 7 বিধি 4 বলা আছে। এরপর আদেশ 3 বিধি 5, আদেশ 3 বিধি 5, আদেশ 3 বিধি 5 বলা হয়েছে আদালত যদি আইনজীবীর উপরে নোটিশ জারি করে, আইনজীবীর উপরে, তাহলে সে আইনজীবী যে পক্ষের প্রতিনিধিত্ব করছেন, যে পক্ষে তিনি মামলা লড়ছেন, সে পক্ষের উপরে উক্ত নোটিশ জারি হয়েছে মর্মে গণ্য হবে। অর্থাৎ যদি সংশ্লিষ্ট আইনজীবীর উপরেও যদি কোনো নোটিশ, কোনো কিছু মানে মেসেজে দেওয়ার থাকে, তো সেই সংশ্লিষ্ট আইনজীবীকেও যদি জানানো হয়, ধরে নেওয়া হবে সে সংশ্লিষ্ট তার সে মামলার সেই পক্ষকে, বাদী কিংবা বিবাদীকে জানানো হয়েছে মর্মে গণ্য হবে। আচ্ছা, এরপরে এখন জারিকারক, সে যে জারিকারক যে সমন নিয়ে যায় জারি করতে, তার করণীয় কি সে বিষয়টা আমরা একটু খেয়াল করি। আদেশ 5 বিধি 16-তে, আদেশ 5 বিধি 16 আপনারা এগুলো নোট করে রাখেন, লিখে রাখেন, পরে গিয়ে আপনারা এটা পড়বেন, পরে পড়বেন। আমি যেটা বলতেছি আপনি কখন আবার এই দিকে যাবেন, আবার পৃষ্ঠা উল্টিয়ে আবার ওই দিকে যাবেন, তাহলে কিন্তু সমস্যা। আপনারা নোট রাখবেন, পরবর্তীতে গিয়ে আপনারা সেগুলো ক্রস চেক করবেন, মিলিয়ে মিলিয়ে পড়বেন আর কি। আমি যেটা বলছি সেগুলোর সাথে মিলে কিনা দেখবেন। জারিকারকের স্যার করণীয় একটু কি? interrupt করতে চাই। বলেন। স্যার আদেশ 3-এর বিধি কত ছিল স্যার? আদেশ 3 বিধি 5। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। জারিকারকের করণীয় কি? আদেশ 5 বিধি 16-তে বলা হয়েছে যে যার উপরে সমন জারি করা হয় তাকে সমনের মর্ম বা বিষয়বস্তু মৌখিকভাবে অবগত করে জারিকারক মূল রিটার্ন সমনে তার দস্তখত নেবেন। কারণ মনে করেন একটা বিবাদী আছে মিস্টার এ, এখন এর নামে কিন্তু তারকে 2টা সমন দাখিল করতে হয় বাদীকে, আর্জির কপির সাথে 2টা, প্রত্যেক ব্যক্তির জন্য 2টা, একটা মূল কপি, একটা হচ্ছে তার খসড়া কপি। সে খসড়া কপিটা নিজের কাছে রাখবে বিবাদীটা, এবং মূল যে কপি, সে মূল সমনের অপর পৃষ্ঠায় তার সেই বিবাদী স্বাক্ষর নিবে জারিকারক। ওই মূল কপিটাই সমনের কোর্টে আসে। তাহলে এই তখন বিবাদীকে দেওয়া হবে, জারিকারক কি করবে, সে বিবাদীকে বুঝাবে মৌখিকভাবে, সে বিষয়ে বিবাদীকে জানাবে, তাকে এই সমনের মর্ম অবগত করবে। এটা বিধি 16-তে বলা আছে। জারিকারক গিয়ে সেই বিবাদীকে মৌখিকভাবে এই সমনের মর্ম সম্পর্কে অবগত করাবে এবং মূল সমনের অপর পৃষ্ঠায় তার স্বাক্ষর নিবে আর কি। এর পাশাপাশি এই স্বাক্ষর, তার নাম, ঠিকানা, তো অবশ্যই তো সমন রিটার্নে মানে যে মূল সমন যেটা ফেরত আসবে কোর্টে, ওখানে উল্লেখ থাকবে। এর পাশাপাশি এটা সিআরও, সিভিল রুলস এন্ড অর্ডার বিধি 70 বলা আছে কি, যে সেখানে স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে সমন জারি করে এই যে সমনের মূল সমনের কপিতে তাদের নাম এবং তাদের নাম উল্লেখ করে দস্তখত নিতে হবে। অর্থাৎ স্থানীয় 2জন নিঃস্বার্থ ব্যক্তিদের উপস্থিতিতে তাদের স্বাক্ষর নিয়ে এই সমনটা জারি করতে হবে, 2জন স্থানীয় ব্যক্তি। এরপরে বিধি 5, বিধি 18-তে, আদেশ 5 ও বিধি 18-তে বলা আছে, আদেশ 5 বিধি 18-তে বলা আছে কি, যে জারির সময় উল্লেখ করে কিভাবে কোন পদ্ধতিতে সমন জারি করা হয়েছে সে মর্মে জারিকারক রিটার্ন সমনে একটা প্রতিবেদন নেবেন। ওই বিধি 18-তে, আদেশ 5 বিধি 18-তে বলা আছে কি, বসো বসো বসে গাড়ি চালাও, গাড়ি চালাও, জারির সময় উল্লেখ করে কিভাবে গাড়ি কোন চালাও, গাড়ি পদ্ধতিতে চালাও, সমন জারি করা হয়েছে। ঘোরা চলো, ঘোরা 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 চলো। এ ভাই মিউট আপনারা মাইক করেন, অফ করে কথা ঘোরা বলেন, চালাও, মাইক অফ ঘোরা করে কথা চালাও, বলেন নিজেদের মধ্যে। হ্যাঁ চালাও। ও ভাই গোড়া টোরা পরে চালান, মাইকটা মুভ করেন ভাই প্লিজ। আমি যেটা বলছিলাম, আহ, যে 18 নম্বর বিধিতে যে জারির সময় উল্লেখ করে
সময় উল্লেখ করতে হবে যে কোন সময় জারি করা হয়েছে, এই সব জারি কারক করবে আর কি। কোন সময়ে উল্লেখ করা হয়েছে, জারি করা হয়েছে, কোন পদ্ধতিতে জারি করা হয়েছে, ওই যে লটকিয়ে জারি করা হয়েছে নাকি সরাসরি হাতে দেওয়া হয়েছে, না কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে দেওয়া হয়েছে, না স্বয়ং সে বিবাদী গ্রহণ করেছে, না তার ওই কি বলা যায় অফিস প্রধানের কাছে করা হয়েছে, সে পদ্ধতিটা সমন জারি অবশ্যই সে সমনে উল্লেখ করবেন সে সংশ্লিষ্ট জারিকারক আর কি। আচ্ছা, তারপর এরপরে 19 নম্বর বিধিতে বলা আছে, 19 নম্বর বিধি, এই যে আমরা ওই 17 নম্বর বিধিতে পড়লাম না, কি পড়লাম 17 নম্বর বিধিতে, বলেন তো, মনে আছে আপনাদের? যে ক্ষেত্রে বিবাদী সমন্বিত অস্বীকার করে স্যার। লটকিয়ে জারির বিষয়, অস- যেটা লটকিয়ে হ্যাঁ, জারি, হ্যাঁ। লটকে জারি, হ্যাঁ, অস্বীকার 19 নম্বর করলে। বিধিতে 19 নম্বর বলছে যে বিধি 17 অনুযায়ী যে লটকিয়ে সমন জারি করা যদি হয়, তো সেক্ষেত্রে জারিকারককে, যে কোর্টের যে স্টাফ জারিকারক সেটা জারি করেছে, তাকে কি করতে হবে, এই লটকানো জারির অবস্থা সমূহের সত্যতা ঘোষণা করতে হবে বা প্রয়োজনে এফিডেভিট দিতে হবে। অর্থাৎ তাকে এফিডেভিট দিয়ে বলতে হবে, হ্যাঁ, যে আমি চেষ্টা করেছি, বাড়িতে কাউকে পাইনি বা সে নিতে অস্বীকার করেছে, দেখে আমি এটা লটকে জারি করছি। অর্থাৎ তাকে এ বিষয়ে এরকম একটা সত্যতা ঘোষণা করতে এরকম একটা নোট দিতে হবে অথবা এফিডেভিট দিতে হবে। আমি এখন পর্যন্ত এফিডেভিট দেখিনি, কিন্তু এরকম নোট থাকে আর কি, যে হ্যাঁ সে এটা কোন পদ্ধতিতে লটকে জারি করেছে, নিতে অস্বীকার করেছে, বা কাউকে পায়নি, এই জন্য সে ওই লটকে জারি করে, এরকম নোট পাওয়া যায়। আচ্ছা, স্যার, হ্যাঁ এই বল। ক্ষেত্রে তো আবার দুই তিনজন সাক্ষী রেখে তারপরে লটকায় জারি করতে হয়, যে তারা তারা মানে তাদের সামনে যে সে লটকাইছে সেই মর্মে তারা সাক্ষী দিবে যে হুম, পাওয়া যায়নি বিধায় করা হয়েছে। হ্যাঁ, সাক্ষী থাকে, কোন মোকাবেলা সাক্ষী বলে আর কি, আমি সেগুলো মোকাবেলা সাক্ষী। অর্থাৎ আহ এখন মনে করেন জারি করে কেমন একটা এলাকায় যাচ্ছে, সে কাউকে চেনে না, মনে করেন এখন মিস্টার জায়েদ, জনাব জায়েদের উপরে সমন জারি করতে হবে। এখন আমি এমন একটা এলাকায় জারি করতে হবে যে এলাকায় সে যায়নি, চিনে না, এখন জায়েদকে তো চিনিয়ে দিতে হবে। এই জন্য একজন সাক্ষী, মোকাবেলা সাক্ষী বলে ওকে। এই বিষয়টা ওই সরাসরি আইনি ভাবে বলে নাই, তো মোকাবেলা সাক্ষী তখন সে আহ, মোকাবেলা সাক্ষী নাম উল্লেখ করতে হয় সে সমনে, অর্থাৎ যে তাকে চিনিয়ে দিয়েছে বা যার মাধ্যমে সে জানতে বিবাদীর বাসায় গিয়েছে ইত্যাদি। আচ্ছা, এরপর এখানে একটা আরেকটা বিষয়, আদালতের করণীয় কি, আদালতের করণীয় গুলো আমরা দেখবো, বিধি, সেটা কি, যে বিবাদীর অনেক সময় কি হয় যে যে বিবাদীর মধ্যে মামলা হয়েছে, সেটা বিভিন্ন কারণে বিনা জারিতে ফেরত আসতে পারে, বিনা জারিতে ফেরত আসতে পারে, সমনটা জারি না হয়ে ফেরত আসতে পারে। এটা কি কারণে হতে পারে, দেখা গেলো বিবাদী যার উপরে সমন জারি করতে হবে সে মারা গেছে, বা তার ঠিকানা ভুল দেওয়া আছে, বা অন্য কোনো ত্রুটির কারণে সমন বিনা জারিতে ফেরত আসতে পারে। বিনা জারিতে ফেরত এলে আদালত সমন জারি বিষয়ে যথাযথ পদক্ষেপ বা তদবির নেওয়ার জন্য বাদীকে নির্দেশ দিতে পারে, যে ঠিক আছে এই সমনটা তো বিনা জারিতে ফেরত আসছে, আপনি আবার তদবির নেন, পদক্ষেপ নেন, নতুন করে সমন দাখিল করেন, নতুন করে আবার জারি করতে হয়। তো বাদী আদালতের আদেশ মতো তদবির বা পদক্ষেপ গ্রহণ করলে আদালত পুনরায় সমন ইস্যুর আদেশ দেয়। আর ওই যে 19 বিধি অনুযায়ী যেটা দেখলাম আমরা, যেখানে সদ্যতা ঘোষণা করতে হয় লটকে জারির বিষয়, এই লটকে জারির বিষয়ে যদি আদালতের সন্দেহ হয়, তখন আদালত কি করবে, সে জারিকারক বা ডাক পিয়নের সাক্ষ্য গ্রহণ করতে পারে, তার সাক্ষ্য নিতে পারে। একটা একটা আপিল বিভাগের রায়ে আদালত বলেছেন যে সমন লটকে জারি করার ক্ষেত্রে জারিকারককে অবশ্যই জিজ্ঞাসাবাদ বা তার সাক্ষ্য নিতে হবে, মানে তাকে পরীক্ষা করতে হবে। এ মর্মে এই এই এই- এই সিদ্ধান্তে বলা আছে আর কি, 1 বিএলসি আপিল বিভাগের একটা মামলায়, যে যদি সমন যে লটকে জারি করে এই বিষয়ে সে জারিকারকে অবশ্যই জিজ্ঞাসাবাদ বা পরীক্ষা করতে হবে, তো তাকে তার সাক্ষ্য নিতে হবে যদি সে লটকে জারি করে। আচ্ছা, এখন মনে করেন এর পাশাপাশি এই যে কয়েকটা এতগুলো পদ্ধতি বলা হলো, এই পদ্ধতির ক্ষেত্রে দেখা গেল যে
যে কোনো একটা পদ্ধতিতে যদি সমন জারি হয় তাহলে সেটা যথাযথভাবে সমন জারি হয়েছে মর্মে গণ্য হবে। এটা বলা আছে আপনার 31 নম্বর বিধি, 31 নম্বর বিধিতে বলা আছে, আপনারা খেয়াল করেন দেখেন যে স্যার 5 আদেশে তার 30 বিধি শেষ দেখতেছি, আর 31 দেখতেছি না তো 5 আদেশ। এটা 2012 সালে অ্যাড করা হয়েছে। ও সবার আছে তাহলে 31 বিধি আছে সবার বইয়ে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, 31 বিধি আছে। ও আচ্ছা, আমার বইয়ে নাই। তাহলে 31 ও কয়টা বিধি আছে স্যার সর্বমোট 5 আদেশে? 31টা 31 দেখতেছি। পর্যন্ত। হুম। তো 31 একটাই বিধিতে হয়তো বলছে, বা মানে নাই স্যার। 31 বিধিতে বলছে যে এই যে উপরে এতগুলো পদ্ধতি বলা হলো, তাই না, উপরে এতগুলো পদ্ধতি সমন জারি করার বলা হলো, সেটা পদাতিক হোক বা ডাকের মাধ্যমে হোক বা ফ্যাক্স, ইমেল, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে হোক, কুরিয়ারের মাধ্যমে হোক বা অফিস প্রধানের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, লটকিয়ে জারি হোক, বিকল্প পন্থায় জারি হোক বা সরাসরি হাতে দিয়ে হোক বা পরিবারের প্রাপ্তবয়স্ক কারো উপরে জারি করে হোক, যে পদ্ধতি হোক না কেন, যে কোনো একটা পদ্ধতিতেও যদি সঠিকভাবে যদি এটা জারি হয় তাহলে বিবাদীর উপরে সমন যথাযথভাবে জারি হয়েছে মর্মে গণ্য হবে। এটা 31 নম্বর বিধিতে বলে দেওয়া আছে। অর্থাৎ যে কোনো এক পদ্ধতিতে যদি সমন জারি হয় তাহলে সঠিকভাবে জারি হয়েছে মর্মে গণ্য হবে। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি সমন জারির বিষয়ে যে মূল মোটামুটি আলোচনা আজকে আমাদের এটাই ছিল, যেহেতু দ্বিতীয় ক্লাস এই সমন জারি বিষয়ে ছিল। তো মোটামুটি আমাদের আজকে এই সমন জারি সংশ্লিষ্ট ক্লাস করলাম, আলোচনা শেষ আজকের মতো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি আর একটা ভিন্ন বিষয় যেহেতু সময় আছে একটা আলোচনা করে দিব সংক্ষেপে। বলেন আপনাদের স্যার, কোনো প্রশ্ন আছে কিনা? স্যার গতকালকে আপনি একটা আর্জির কপি আমাদের সাথে শেয়ার করার কথা ছিল। হ্যাঁ, শেয়ার করার কথা ছিল। আমরা জানেন যে আমি এখন ট্রেনিং এ ঢাকায় আছি, আমি এখন কোর্টে আচ্ছা, নাই। তারপরে আমি কালেক্ট করব, দেখি এখন যারা আছে আমাদের কলিগ তাদের কাছ থেকে কালেক্ট করা হয়নি, কাছ থেকে কালেক্ট করলে আমি আপনাদের সাথে আরজির কপি, সমনের কপি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন, বুঝতে পারবেন। জি স্যার, ওকে, থ্যাংক ইউ। হুম। তারপর আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকে যা পড়ানো হয়েছে সেটার উপরে? স্যার একটু ভিন্ন প্রশ্ন, যে ফৌজদারিতে কি এই সমন জারির ব্যাপারটা তো আছে স্যার নাকি? অবশ্যই আছে, অবশ্যই আছে। ওই ফৌজদারিতে ওখানেও কি বিশেষ করে সিস্টেম যে কি একই ফৌজদারি নাকি? মামলা হয়, ফৌজদারি মামলা দুই রকমের হয়, একটা আদালতে মামলা হয় আর একটা থানায় মামলা হয়। শুনতে পাচ্ছেন? কিন্তু মিল আছে স্যার, জি জি একটু জি। হলেও মিল আছে আর কি। শোনা সমন যাচ্ছে জারির বিষয়টা মিল আছে আর কি, শোনা সমন যাচ্ছে জারির আমাকে? মানে জি স্যার। আমি যেটা বলি সেটা শোনেন। আমি বললাম যে ফৌজদারিতে আহ, মামলা দুই ভাবে হয়, থানায় হয় এবং এবং কোর্টে হয় ফৌজদারি মামলা। সাধারণত কোর্টে যে মামলাগুলো হয়, সিআর মামলা বলে ওগুলাকে, কমপ্লেইন্ট রেজিস্টার। তো সেগুলো যদি কোর্ট অনেক সময় সমন ইস্যু করে, এমনকি থানায় হওয়া মামলা থেকে যদি তদন্ত প্রতিবেদন আসে তারপরেও কোর্ট অনেক সময় সমন ইস্যু করে। তো এই ক্ষেত্রেও সেম প্যাটার্ন ফলো হয় সাধারণত। জারির ক্ষেত্রেও, ফৌজদারি মামলায় জারির ক্ষেত্রেও সাধারণত সেম প্যাটার্ন ফলো করা হয়, এই আর কি। আচ্ছা, কিন্তু সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। স্যার, স্যার সি আর জি আর মামলার প্যাটার্ন তো এই সিস্টেমটা একই, কিন্তু ওই ধারাগুলো তো মানে উম, নিয়ম বা না না মানে এই যে না না সমনজারি সিআর, থেকে শুরু করে সবই বুঝলাম। জি স্যার। হুম, সিআর জিআর মামলার প্যাটার্ন এক না, পার্থক্য আছে, কিছু মৌলিক পার্থক্য আছে, এক না। আচ্ছা আচ্ছা, কিছু মৌলিক পার্থক্য কিছু আছে, এক না। মৌলিক হ্যাঁ, পার্থক্য বুঝছি, হ্যাঁ, কিন্তু স্যার এই মৌলিক ধারাগুলো তো পার্থক্য। মাথায় ধরিয়ে রাখতে পারবো না, কোনটার পরে কোন ধারাটা এটা তো বলতে পারবো না। শুনছি, এটা সিস্টেমটা বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু এখন ধারাগুলো পরীক্ষার তো জন্য, মাথায় ধরিয়ে রাখা মনে কিছু পরীক্ষার জন্য তো মনে রাখতে হবে কিছু বিষয়। আর বিষয় হলো যে হয়। জি স্যার। মূল বিষয়টা বুঝলে হলো। ধারা কোথায় আছে এটা তো আপনি বই দেখে বুঝতে পারবেন। আপনি যখন আইনজীবী হবেন তখন তো জি আপনার স্যার। ওই বই আপনাকে অ্যাভেলেবেল থাকবে। আমরা নিজেও কোর্টে যখন উঠি বিচারক হিসেবে আমাদের বই থাকে সাথে, প্রয়োজন পড়ে অনেক সময় অনেক কিছু দেখার, রায় লেখার সময় আমরা বই খুলে রেফারেন্স দেখি, ধারাটা দেখি। এখন কিন্তু পরীক্ষা পাশের জন্য আমাদের কিছু বিষয় তো মনে রাখতে হবে, আমরা তো পরীক্ষা দিয়ে আসছি, কিছু বিষয় তো আমাদেরও মনে রাখতে হয়েছে, মুখস্থ রাখতে হয়েছে, কিছু বিষয় তো মনে রাখতেই হবে আর কি। আচ্ছা, জি যাই হোক, স্যার। জি স্যার।
ঠিক আছে। অতিরিক্ত যেহেতু সময় আছে, আর 5 মিনিট আমি একটু সময় নিয়ে আলোচনা করে দিচ্ছি। সেটা হলো যে আপনারা জানেন যে দেওয়ানি আদালতের গঠন কোথায় বলা আছে? ওদের দেওয়ানি কার্যবিধি সিপিসিতে কিন্তু বলা নাই যে দেওয়ানি আদালত এর গঠন কাঠামো, এর এখতিয়ার, এই বিষয়গুলো বলা নাই কিন্তু। এটা কোথায় বলা আছে বলেন তো? আমি গতকাল ক্লাসে বলেছিলাম সম্ভবত। সিআরও না, সিআরও বললেন স্যার, রুলস, একটা সিভিল রুলস, না, সিআরওতে না, রুলস অর্ডার, না, ওটা না। সিআরও। সিভিল কোডস অ্যাক্ট, ওখানে বলা আছে সিভিল সিভিল কোড কোড অ্যাক্ট স্যার। 1887 সালের একটা আইন আছে সিভিল কোডস অ্যাক্ট। ওটার 3 নম্বর ধারায়, ধারা 3, সিভিল কোডস অ্যাক্টের 3 ধারায় বলা আছে যে দেওয়ানি আদালত 5 রকমের হবে। দেওয়ানি আদালত 5 রকমের হবে, এটা বলা আছে সিভিল কোডস অ্যাক্টের 3 নম্বর ধারায়। 3 নম্বর ধারায় বলা আছে, বুঝতে পারছেন? ওখানে তাহলে 5 প্রকার কোড কি কি আছে? সর্বনিম্নে আছে সহকারী জজ আদালত, তারপরে হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত, তার উপরে হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত, তারপর হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত, তার উপরে হচ্ছে বা সবার উপরে হচ্ছে জেলা জজ আদালত। এই 5 রকমের। তাহলে জেলায় সর্বোচ্চ দেওয়ানি আদালতের বিচারককে জেলা জজ, জেলা জজ। আর সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারককে দায়রা জজ। সাধারণত জেলা ও দায়রা জজ একই ব্যক্তি হয়ে থাকেন, তবে এখন মহানগর দায়রা জজ বলে আলাদা একটা পদ তৈরি করা হয়েছে। এবং সাধারণত এবং আর কি বিচার সংস্কার কমিশন যেটা হয়েছিল সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে, আর পাশাপাশি এরকম একটা জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের একটা প্রস্তাব হচ্ছে যে এই এগুলো আলাদা করে দেওয়া। জেলা জজ তো সিভিল মামলা করেন, একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা করেন তখন তাকে বলা হয় দায়রা জজ। আমরা যখন এই সিভিল মামলা ডিল করতাম তখন আমরা সহকারী জজ, আর যখন ক্রিমিনাল মামলা যখন আমরা বিচার করি তখন আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এই ক্ষেত্রে তো আমাদের আলাদা কোর্ট হয়, কিন্তু যারা যুগ্ম জেলা জজ থেকে নিয়ে জেলা জজ পর্যন্ত ওনাদের একই ব্যক্তি। এই যে প্রথমে সিভিল ফাইল ধরলো, তারপরে ক্রিমিনাল ফাইল, সিভিল ফাইল যখন ধরবে তখন তিনি হয়ে যাবেন জেলা জজ, আর যখন ক্রিমিনাল ফাইল ধরবেন তখন তিনি হয়ে যাবেন দায়রা জজ। দায়রা তো জজ, দায়রা জজ। প্রত্যেক জেলায় তাহলে সর্বোচ্চ দেওয়ানি হ্যাঁ স্যার, এখন আদালতের বিচারক হলো জেলা জজ, আর সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হলো দায়রা জজ। হ্যাঁ, কি বলতেছিলেন বলেন। সারা বাংলাদেশে স্যার এখন ওই স্যার, মানে আমরা কোর্ট গুলাই দেখছি স্যার যে ওই 2 ভাগে ভাগ করিয়া কেস গুলো ধরে, ফার্স্ট টাইমে সেকেন্ড টাইম। আমি ওটাই বললাম যে একই ব্যক্তি আহ, যখন ক্রিমিনাল, মানে এটা হচ্ছে যুগ্ম জেলা জজ থেকে নিয়ে জেলা জজ পর্যন্ত আর কি, 3 টায়ারে, এই 3টা পদক্রমে একই ব্যক্তি যখন ওই যে বললাম সিভিল মামলা ডিল করলে তখন তার নাম হয়ে গেল যুগ্ম জেলা জজ। উনি যখন আবার ক্রিমিনাল মামলা বিচার করবেন তখন নাম হয়ে গেল যুগ্ম দায়রা জজ, এই আর কি, বা অতিরিক্ত দায়রা জজ, বা বা দায়রা জজ, এই আর কি। যাই হোক, তো মোটামুটি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আর কি। প্রশ্ন নাই? আচ্ছা, ঠিক আছে, স্যার আমার একটা অন্য প্রশ্ন। কোনো একটা কথা বলতেন স্যার। বলেন। জানার জন্য স্যার। স্যার আমি আমাদের এক অন্য চাচার থেকে চাচার মানে ফুফুর থেকে জায়গা কিনছিলাম 96 সালে, মানে আজ থেকে স্যার 28 বছর আগে। 28 বছর পরে আমার চাচা কি করছে, পিএমশনে মামলা করছে। করার পরে আদালত সন্তুষ্ট হইয়া এই মামলা খারিজ করে দিছে। মানে পিএমশনে মামলা থেকে মেয়াদ নাই স্যার, তামাদি বাড়িত। তো এখন স্যার ওই চাচা আবার কি করছে, আদালতে আবার দেওয়ানি একটা মামলা করছে, সেম জায়গা, সেম বাদী, সেম বিবাদী, সেম সম্পত্তি, সেম সুয়াদি, সেম সবকিছু। এখন 30 ধারা স্টেজে আছে স্যার মামলাটা। এখন এই মামলাটা কি খারিজ করার স্যার রাস্তাটা কি? এটা তো একই মামলা স্যার, কি মামলা করছে? দেওয়ানি মামলা করছে, দেওয়ানি সত্য। ওই পরবর্তীতে কি একই মামলা জায়গা নিয়ে আবার একই জায়গা। পরবর্তীতে কি মামলা করেছে? প্রথমে তো প্রিএমশনের করছে, পরে পরবর্তী মামলা কি? স্যার প্রথম তো প্রিয়েনশনের মামলা খারিজ হয়ে গেছে ওই কোর্টে। ওই কোর্টে পরবর্তী আবার কি মামলা কি? করছে, দেওয়ানি মামলা করছে আবার এই সেম জায়গা নিয়ে। না, দেওয়ানি মামলা তো অনেক রকমের আছে, যেমন প্রিএমশন আছে, সত্য ঘোষণা আছে, তারপরে খাস দখল মামলা আছে। দেওয়ানি সত্য স্যার, সত্য ঘোষণা, সত্য ঘোষণা জি স্যার। কিন্তু ওই মানে জায়গা একই, জায়গা একই চৌহদ্দি, একই বাদী, একই বিবাদী স্যার।
বিষয় হলো, তো প্রথম মামলার বিচার্য বিষয় আর দ্বিতীয় মামলার বিচার্য বিষয় তো আলাদা, যদিও একই পক্ষ এবং একই মামলার বিবাদিত বিষয়, জমি একই, কিন্তু জি এটা তো জমি বিবেচ্য বিষয়, বিচার্য বিষয় তো আলাদা। ওখানে বিচার্য বিষয় ছিল যে সত্যি সে প্রিএমশনের ক্ষেত্রে সেই জমিটা পাবে কিনা, এখানে হচ্ছে তার জমিতে সত্ত্ব আছে কিনা। এই দুইটার জি বিচার্য জি বিষয় আলাদা। হ্যাঁ, আলাদা, এখন আচ্ছা আচ্ছা। আইনগতভাবে আপনার ডিফেন্ড করতে হবে, মামলা চলবে, যখন আপনারা স্যার সঠিকভাবে আমি সাক্ষ্য আমি প্রমাণ এই করতে মামলা পারবেন। তো স্যার আমি বিবাদী, এখন আমার করণীয় কি স্যার? 30 ধারা স্টেজে আছে। আপনার করণীয় মামলাটা সঠিকভাবে আইনগতভাবে লড়াই করেন, প্রতিদ্বন্দ্বিতা করেন আর কি। জি মামলা স্যার। আছে, এটা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করেন ইনশাল্লাহ আর কি। হুম। স্যার আমরা কি ওই যে কোর্টে কে কথাটা বলবো যে আমাদের স্যার এই একই জজ সাহেবের বলবো যে একই মামলা একই বাদী বিবাদী, এই মামলা দিয়ে আবার সেম মামলা করছে স্যার, এটা কি বলা যাবে? এটা এই করতে মুহূর্তে যখন পারবে, সাক্ষ্য সাক্ষ্য করতে যখন পারবে। পিএচে আসবে, সাক্ষ্য গ্রহণে আসবে, তখন এই বিষয়গুলো কোর্টের নজরে আনতে পারেন, জি বা জি যখন স্যার। যুক্তিতর্ক হবে তখনও নিয়ে আসবেন। ওই মামলার রায়ের কপি দাখিল করবেন, মামলার জি রায়ের স্যার। আর্জির কপি আদালতে দাখিল করবেন। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর আমার প্রশ্ন ছিল, স্যার। আজকে পড়ার উপরে কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যালো। হ্যাঁ বলেন, বলেন। মানে আছে একটা মামলার বিষয়ে, ওই আজকে যে একটা পড়ার বিষয়। বাটোয়ারা মামলা, বুঝছেন আমাদের হ্যাঁ বলেন। পড়ার বিষয়, মানে এই যে একটু জানতে চাচ্ছি। কি? বাটোয়ারা মামলা, অ্যাডভোকেট 3 বার চাঁদা দেয়নি, তো সেটা খারিজ হয়ে গেছে। এখন ওইটা আবার পুনরুদ্ধারের জন্য দরখাস্ত করা হয়েছে, মানে পুনর্জাগরণের জন্য। এখন এই হুম। ক্ষেত্রে কি মামলার পরে কোনো করতে পারে? কি কারণে মামলা খারিজ হয়েছিল? ওই যে অ্যাডভোকেট হাজিরা দেয়নি 3 বার পর। না মানে মামলা খারিজ হওয়ার কারণটা কি ছিল? কারণটা হচ্ছে হাজির হয়নি বাদীপক্ষ, সেই ও, কারণে। মামলাটা কোন পর্যায়ে ছিল? কোন মামলাটা পর্যায়ে? হচ্ছে যে হ্যাঁ, সাক্ষীর এক পর্যায়ে, মানে সাক্ষীর চাকরি পর্যায়ে। সাক্ষীর ডেট ছিল না। সাক্ষীর হ্যাঁ, তারপর কি মামলা খারিজ হয়েছে? তারপর মানে স্যার, এখন হচ্ছে অ্যাডভোকেট আবেদন করছে, মানে মামলা পুনরুজ্জীবন করে না একটা ইয়ে আছে। আচ্ছা, হ্যাঁ তারপর এটাতেই অ্যাডভোকেট আছে। তা এখন আমি জানতে চাচ্ছি কি যে স্যার, হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে এই সব কারণে মামলায় কোনো, মানে সে বিবাদীর কোনো সুবিধা পাবে কিনা? না না, কোনো সুবিধা পাবে না। মামলা যদি আপনার পুনরুজ্জীবিত হয় তাহলে বিবাদী কোনো সুবিধা পাবে না। হুম, এটার জন্য। হুম, Thank you, sir. আচ্ছা, মানে ঠিক আছে। মামলাটা আমাদের নিজেদেরই। ঠিক আছে।